সত্যি ঢাকা শহরটা আমার জন্য না। চোখ ঝাপসা হয়ে আসছে। শুধু বুঝতে পারছি আমার দিকে অনেক মানুষ ছুটে আসছে। মনে হচ্ছে আমি আর বাঁচব না। পরিবারের কথা অনেক মনে হচ্ছে, সাথে নিশির সাথে করা স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফেরা দেখেই একটা ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসলেন আর বললেন, এখন তুমি কেমন আছো বাবা? আমি বললাম, এখন আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনি কে? লোকটি বলল, তুমি আমার গাড়িতেই ধাক্কা খেয়েছিলে। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। তুমি তো দুদিন অজ্ঞান ছিলে। আমি বললাম, ও আচ্ছা, তাহলে তো আপনাকে বিপদে ফেলে দিলাম আঙ্কেল। লোকটি বলল, সমস্যা নেই, তুমি রেস্ট নাও। আমি ডাক্তারের সাথে একটু কথা বলে আসি। এই বলে উনি চলে যায়। কিছুক্ষণ পর এসে বলল, আরও একদিন পর রিলিজ করে দিবে, কিন্তু বাসায় প্রপার ট্রিটমেন্ট করাতে হবে আর রেস্ট নিতে হবে 10 দিন। আমি বললাম, কিন্তু আঙ্কেল আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। আঙ্কেল বললেন, কেন? আমি বললাম, আমি বগুড়া থেকে এসেছি পড়াশোনা করতে, কিন্তু হলে রুম পাইনি আর শহরের রাস্তাঘাটও চিনি না। রাতে ছিনতাইকারী সব নিয়ে চলে গেছে। আঙ্কেল বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমার বাসাতেই থেকো। আমি বললাম, আরেকটা কথা আঙ্কেল। উনি বললেন, কি বলো? আমি বললাম, আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন পার্ট টাইম? আঙ্কেল বললেন, ঠিক আছে, আমার বাসাতে যেহেতু আছো তাই হাট বাজার, গাছে পানি দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া এগুলো করতে পারবে? আমি বললাম, জি আঙ্কেল পারবো। আঙ্কেল বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে একদিন পর এসে আমি তোমাকে নিয়ে যাব। আমি বললাম, ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। তারপর উনি চলে গেলেন। ওনাকে দেখে ভালোই মনে হলো। আমি শুয়ে চুপচাপ রেস্ট নিতে লাগলাম। এই সময় আমার পরিবারের কথা অনেক মনে পড়ছে। নিশির কথা আরও বেশি মনে পড়তেছে। হয়তো অনেকবার আমার ফোনও দিয়েছে, কিন্তু ফোনটাই তো আমার কাছে নেই, সেটা তারা কেমনে বুঝবে? যাই হোক, এভাবেই দেখতে দেখতে আরও একটা দিন কেটে গেল। আজকে আমাকে রিলিজ দেওয়া হবে। আঙ্কেল যথারীতি সময় মতোই চলে এলেন। এসে উনি হসপিটালের সব বিল পে করলেন আর আমাকে রিলিজ করে দিল। এখন হাসপাতালে বাইরে দাঁড়িয়ে আছি। আঙ্কেল আমাকে ধরে রেখেছে। তারপর একটা প্রাইভেট কারে বসতে বললেন। উনি হয়তো অনেক বড় লোক। তারপর গাড়িতে বসে পড়লাম। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ আঙ্কেল জিজ্ঞেস করলো, তোমার বাসা কোথায় যেন? আমি বললাম, জি আঙ্কেল, বগুড়া। বগুড়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি, পড়াশোনার জন্য ঢাকায় আসা। আঙ্কেল বললেন, গ্রামের সাথে অনেক দুষ্টু মিষ্টি স্মৃতি জড়িয়ে আছে। গ্রামকে আমি অনেক মিস করি, কিন্তু তোমার আন্টি আর আমার মেয়ের জন্য গ্রামে যেতে পারি না, কারণ ওরা গ্রাম পছন্দ করে না। তবু আমি না বলে কয়েকবার গ্রামে চলে যাই। ওনার কথা শুনে অনেক ভালো লাগলো। অন্তত কেউ তো আছে শহরে যে গ্রাম ভালোবাসে। উনি আরও বললেন, গ্রামের মানুষরা সহজ সরল হয়, তোমাকে দেখলেই সেটা বোঝা যায়। একদম সাধারণ মানুষ, এজন্যই তোমাকে আমার ভালো লাগছে। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল বললেন, তা তোমার পরিবারে কে কে আছেন? আমি বললাম, সবাই আছে। আমি, আব্বু আম্মু, বড় আপু, চাচা চাচি, চাচাতো বোন, আমরা যৌথ পরিবার। আঙ্কেল বললেন, গ্রামের যৌথ পরিবারের মজাই আলাদা, সেই সময়কে অনেক মিস করি। আমি বললাম, তাই? আঙ্কেল, আমি যখন গ্রামে যাব আপনাকে সঙ্গে করে নিয়ে যাব, দেখে আসবেন। আঙ্কেল বলল, সত্যি নিয়ে যাবে? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল। আঙ্কেল বললেন, ঠিক আছে। আমি বললাম, কিন্তু আঙ্কেল একটা কথা। আঙ্কেল বললেন, কি বলো? আমি বললাম, আমাকে কিন্তু ভার্সিটিতে যেতে দিতে হবে। ভার্সিটি থেকে এসে আমি আপনার বাসার সব কাজ করে দিব। আঙ্কেল বললেন, আচ্ছা ঠিক আছে, যেও, সমস্যা নেই। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল। উনার সাথে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হলো। আর উনি বড়লোক হলেও মনে কোনো অহংকার নেই। শহরে এমন মানুষও পাওয়া যায় তাহলে। উনার সাথে কথা বলতে বলতে উনার বাসায় পৌঁছে গেছি। অনেক বড় বাসা উনার। আমি শুধু অবাক হয়ে দেখছি, আগে কখনোই এমন বাসায় ঢুকিনি। তারপর বাসার ভিতরে ঢুকলাম। আঙ্কেল একটা মহিলাকে দেখিয়ে দিয়ে বললেন, ইনি তোমার আন্টি। আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি বললেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর আন্টি আঙ্কেলকে বললেন, এটা কে? আঙ্কেল বললেন, যার কথা তোমাকে বলেছিলাম আমার গাড়িতে ধাক্কা খেয়েছিল, আজ থেকে ও এখানেই থাকবে আর বাসার সব কাজ করে দিবে। আন্টি বলল, ও আচ্ছা ঠিক আছে। তারপর আঙ্কেলের মেয়েটা আসলো। আঙ্কেলের মেয়েটাকে দেখে আমি তো আরও অবাক হলাম, কারণ আঙ্কেলের মেয়েটা আর কেউ না, সে হলো ভার্সিটির সেই অহংকারী মেয়েটা।
আমাকে দেখেই বলল, কি রে খেত, তুই এখানে ভিক্ষা চাইতে এসেছিস বুঝি? আমি ওনার কথা শুনে মাথা নিচু করে রইলাম। তারপর আঙ্কেল ধমকে সুরে বললেন, রাইসা, এটা কোন ধরনের বেয়াদবি? ও, তার মানে মেয়েটার নাম রাইসা। আঙ্কেলের কথার জন্য রাইসা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার বলল, ও এখানে কেন বাবা? আঙ্কেল বলল, আজ থেকে ও এখানেই থাকবে আর বাসার টুকটাক কাজ করবে। রাইসা বলল, ও চাকর? ওর কথা শুনে এবার সত্যি মন খারাপ হয়ে গেল। তারপর আবার আঙ্কেল বলল, রাইসা আবার বেয়াদবি, যাও তুমি তোমার রুমে যাও। রাইসা রাগে ফুঁসতে ফুঁসতে ওখান থেকে চলে গেল। তারপর আঙ্কেল আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা, ও একটু এরকমই। আমি বললাম, না না আঙ্কেল, সমস্যা নেই, আমি কিছুই মনে করিনি, আমরা গ্রামের ছেলে, আমাদের অভ্যেস আছে। আঙ্কেল বললেন, আচ্ছা আসো, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে আঙ্কেল। তারপর আঙ্কেল আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা বেশ সুন্দর, কিন্তু তারা যেখানে থাকে তার তুলনায় কম। কিন্তু আমার জন্য এটাই বা কম কিসের? তারপর আঙ্কেল বলল, আচ্ছা বাবা, এখন তুমি রেস্ট নাও, আমি পরে এসে দেখা করে যাব। বলে আঙ্কেল রুম থেকে চলে গেলেন। আমিও বিছানায় গা এলিয়ে দিলাম। বিছানায় গা এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ঘুম ভাঙলো রাইসার ডাকে, এই খেত ওঠ। আমি ঘুমের ঘরে রাইসার হাত ধরে বললাম, নিশি আর একটু ঘুমাই না প্লিজ। আমার হাত ধরা দেখে রাইসা হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। ওর থাপ্পড় দেওয়াতে আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম। উঠে দেখি এটা নিশি না, রাইসা। ও আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর বলতে লাগলো, ছোট লোক গাইয়া খেত, তুই কোন সাহসে আমার হাত ধরিস? আমি বললাম, সরি রাইসা, আমি বুঝতে পারিনি। বলার সাথে সাথেই ঠাস ঠাস আমি আবারও গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এবার আরো অনেক জোরে মারছে। চোখ থেকে এমনিতেই পানি পড়ছে, কিন্তু এবার কেন মারলো বুঝলাম না। তাই ওকে আবার জিজ্ঞেস করলাম, আবার মারলে কেন? রাইসা বলল, তোর কত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকিস, আবার সাথে তুমি করেও বলিস। আমি বললাম, তাহলে কি বলবো? রাইসা বলল, মালিকদের কি বলতে হয় জানিস না? আমি বললাম, তবুও বলে দিলে ভালো হয়। রাইসা বলল, ম্যাডাম প্লাস আপনি করে বলবি। আমি মাথা নিচু করে বললাম, জি ঠিক আছে। রাইসা বলে, আচ্ছা এখন যা, আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। জি ম্যাডাম, আনছি। রাইসা বলল, আমি আমার রুমে গেলাম, সেখানে চাটা দিয়ে যাস। গ্রামে মা বাবার কথা অনেক মনে পড়ছে। আম্মু আমাকে একটা কাজও করতে দিত না, আর আজ সেখানে আমি অন্যের কাজ করে দিচ্ছি। একেই বলে নিয়তি। এসব ভাবতে ভাবতে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তারপর চোখ মুছে আমি উপরে মানে রাইসার রুমের সামনে দাঁড়িয়ে আছি। তারপর নক দিলাম, আসবো ম্যাম? রাইসা বলল, আয়। তারপর আমি রুমে গিয়ে রাইসাকে চা দিয়ে বললাম, এই নিন ম্যাম আপনার চা। রাইসা চাটা নিল। আমি রুমটা ভালো করে দেখতে লাগলাম। অনেক সুন্দর রুম, কখনো এরকম রুম আগে দেখিনি। শহরের মানুষ হয়তো এমন সুন্দর জায়গাতেই থাকে। আমার চারদিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাইসা বলল, কি রে, এমন রুম কখনো দেখিসনি? অবশ্য দেখবি কোথা থেকে, তুই তো আসছিস গ্রাম থেকে, গাইয়া খেত ছেলে। আমি বললাম, ঠিক বলেছেন ম্যাম, আমরা গ্রামের খেত ছেলে, এরকম রুম কখনোই দেখিনি। তারপর রাইসা চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এই খেত, এটা কি চা বানিয়েছিস? আমি চিনি ছাড়া চা খাই, আর তুই তো চিনির জাহাজ এখানে ডুবিয়ে দিয়েছিস। আমি বললাম, কিন্তু আপনি তো সেটা আগে বলেননি ম্যাম। রাইসা বলল, আমার মুখে মুখে তর্ক করিস, দাঁড়া তর্ক করার মজা দেখাচ্ছি। বলে রাইসা গরম চাটা আমার হাতে ঢেলে দিল। আমি অনেক জোরে চিৎকার দিলাম, হাত অনেক যন্ত্রণা করছে, আমার চোখ দিয়ে পানি টপ টপ করে জোরে পড়ছে। কিছুক্ষণ পর আঙ্কেল আন্টি দুজনেই ছুটে আসলেন। এসে আমাকে বললেন, কি হয়েছে রাকিব? আমি কিছু বলার আগে রাইসা বলে উঠল, ও আমাকে চা দিতে এসে পা পিছলে ওর হাতেই চাটা পড়ে গেছে বাবা। আমি শুধু রাইসার দিকে তাকালাম। ইশারায় ও বলল, বলে দিলে পরে খবর আছে। তারপর আঙ্কেল বলল, রাকিব, এটা কি সত্যি? আমি বললাম, জি আঙ্কেল। আঙ্কেল বললেন, একটু দেখে কাজ করবে না? দাঁড়াও, ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। বলে আঙ্কেল রুম থেকে চলে গেল। হাতে অনেক ফুসকা পড়ে গেছে। তারপর রাইসা বলল, এরপর থেকে যেন এরকম ভুল আর না হয়। আমি বললাম, জি ম্যাম। বলে রুম থেকে আমিও চলে এলাম। আঙ্কেল আমার হাতে ব্যান্ডেজ করে দিয়ে গেল। ওদিকে গ্রামের বাড়িতে আব্বু নিশিকে ডেকে বলে, নিশি মামুনি প্লিজ দরজাটা খোলো। নিশি চুপ।
আব্বু বলে, রাকিবের কিছুই হয়নি, প্লিজ বাইরে আসো, খেয়ে নাও। নিশি নিশ্চুপ। আব্বু বলে, আচ্ছা ঠিক আছে, কালকে আমি, তোমার আব্বু আর তুমি রাকিবকে খুঁজতে ঢাকায় যাব। এবার তো দরজাটা খোলো, বের হও না প্লিজ। তারপর নিশি এসে দরজাটা খুলে দিল আর কান্না করতে করতে চাচিকে জড়িয়ে ধরল। চাচি বলল, প্লিজ কাঁদিস না, রাকিব ভালো আছে, কিন্তু ফোন কেন বন্ধ সেটা তো ওই বলতে পারবে। নিশি বলে, আমি বলেছিলাম ওকে পাঠিও না, তোমরা কেউ আমার কথা শুনলে না, প্লিজ ওকে ফিরিয়ে আনো না। আব্বু বললেন, ঠিক আছে, আমরা কাল যাব তো। নিশি বলে, সত্যি? আব্বু বলে, হ্যাঁ সত্যি। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিল। নিশি এই কয়েকদিনে আমার চিন্তায় অনেক শুকিয়ে গেছে, কিন্তু কেউ তো জানেই না আমার ফোন সহ টাকা পয়সা সব কিছুই ছিনতাই হয়ে গেছে। এদিকে আমি রাতে খাওয়ার সময় হাতে ফুসকার কারণে খাইতে গেলাম না। সবাই যে যার মতো খেয়ে রুমে চলে গেল। আমিও পানি খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ক্ষুধা পেটে থাকলে কি আর ঘুমানো যায়? তাই ঘুম ধরছে না। কিছুক্ষণ পর দেখি দরজায় কেউ নক করছে। তারপর দরজা খুলে দেখি আঙ্কেল খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে আঙ্কেলকে বললাম, আরে আঙ্কেল, আপনি এখানে? কিছু লাগবে? আঙ্কেল বলল, আমার কিছু লাগবে না, ভিতরে আসতে বলবে না? আমি বললাম, আরে আঙ্কেল প্লিজ, কেন লজ্জা দিচ্ছেন, আসেন আসেন। আঙ্কেল ভিতরে আসতে আসতে বলল, কি ব্যাপার, খেতে আসুনি কেন? আমি বললাম, এমনি, ক্ষুধা নেই আঙ্কেল। আঙ্কেল বলল, হ্যাঁ, কেমন ক্ষুধা নেই সেটা তো আমি বুঝতেই পারছি, হাতের জন্য খেতে পারছো না তাই তো, নাও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি শুধু ভাবতে থাকলাম, আঙ্কেল কি আর ওনার মেয়ে কি, আঙ্কেল কত ভালো মানুষ, আর আমার আব্বুর কথা মনে পড়তেছে ওনাকে দেখে। আঙ্কেল আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। খাবার খেতে খেতে আমার চোখ থেকে পানি বেয়ে পড়ছে। সেটা আঙ্কেল লক্ষ্য করে বলল, এই পাগল ছেলে, কাঁদছো কেন? তুমি কি ছোট বাচ্চা নাকি? আমি আর কিছু না বলে সোজা আঙ্কেলকে জড়িয়ে ধরলাম আর একটু জোরেই কেঁদে দিলাম। তারপর আমাকে আঙ্কেল সান্ত্বনা দিয়ে থামতে বললেন। অনেকক্ষণ পর যখন শান্ত হলাম তখন আঙ্কেল বলল, প্লিজ, আমার মেয়ের কাজের জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি। আমি বললাম, ছি ছি আঙ্কেল, কি বলছেন, আমি কিছুই মনে করিনি। আঙ্কেল বলল, আমি বুঝছি কেন তোমার হাত পুড়েছে। আমি বললাম, বাদ দিন না আঙ্কেল। তারপর আঙ্কেল আমাকে নিজের হাতে খাইয়ে দিয়ে বলল, ঠিক আছে, এখন তুমি ঘুমাও, আমি গেলাম। আমি বললাম, ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল বলল, আর শোনো, এই শরীর নিয়ে কালকে তোমাকে ভার্সিটিতে যেতে হবে না, কয়েকদিন রেস্ট নাও, ঠিক আছে? আমি বললাম, জি আঙ্কেল, ঠিক আছে। তারপর আঙ্কেল রুম থেকে চলে গেলেন। আমিও বিছানায় গা এলে দিতেই এখন ঘুম চলে এলো। তাই দেরি না করে আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে গেলাম। গিয়ে নোংরা থালা বাসনগুলো পরিষ্কার করে সবার জন্য বেডটি রেডি করলাম। সাথে সকালের নাস্তাও তৈরি করে দিলাম। পরে করে লাভ নেই, কারণ জানি পরে এগুলো আমাকেই করতে হবে, তাই আগেই করে রাখলাম। ব্রেকফাস্টগুলো টেবিলে পরিবেশন করে আমি আমার রুমে চলে এলাম। তবু এখনও আঙ্কেল আন্টি রাইসা কেউ ঘুম থেকে ওঠেনি। শহরের মানুষ হয়তো একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। যাই হোক, আমি রুমে এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পর সবাই উঠে ফ্রেশ হয়ে টেবিলের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। তারা ভাবছে, কে এতগুলো খাবার তৈরি করলো? আঙ্কেল ঠিকই বুঝতে পারছে। যাই হোক, সবাই একসাথে নাস্তা করে নিল। পরে সবাই যে যার রুমে চলে গেল। আমিও গিয়ে হালকা নাস্তা করে নিলাম। তারপর রাইসা ভার্সিটির জন্য বেরিয়ে গেল আর আঙ্কেল অফিসের জন্য। আমি রুমে রেস্ট করতে লাগলাম। ওদিকে আব্বু, চাচু আর নিশি আমাকে খোঁজার উদ্দেশ্যে খুব ভোরে গাড়িতে ওঠায় কয়েক ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেল ঢাকায়। তারাও তো ঢাকার অলিগলি কিছুই চিনে না, তাই তারা একটা সিএনজি করে ঢাকা ভার্সিটিতে এলো। এসে তারাও তো অবাক, এত বড় ভার্সিটি কখনোই দেখেনি তারা। উনাদেরকে দেখে সবাই কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। কয়েকটা স্টুডেন্টকে আব্বু জিজ্ঞাসাও করলো রাকিবকে চিনে কিনা। তারা সবাই নাসূচক উত্তর দিল। তারপর চাচু একটা স্টুডেন্টকে বলল, প্রিন্সিপালের রুমটা কোন দিকে একটু বলবা বাবা? ছেলেটা বলল, সোজা গিয়ে ডানে যান। তারপর সবাই প্রিন্সিপাল স্যারের রুমের দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে। নক দিতে স্যার বলল, ভিতরে আসুন। তারপর সবাই ভিতরে প্রবেশ করলো। এরপর স্যার বললেন, বলুন কি সাহায্য করতে পারি? আব্বু বলল, স্যার, আমরা বগুড়া থেকে এসেছি। আমার ছেলে রাকিব কয়েকদিন আগে বগুড়া থেকে এখানে এসেছে পড়াশোনা করতে। তার সাথে আর যোগাযোগ করতে পারছি না স্যার। ওর কিছু হয়নি তো? স্যার বললেন, আপনার ছেলের কোনো ছবি আছে? আব্বু বলল, হ্যাঁ স্যার আছে। স্যার বললেন, দেখি।
তারপর নিশি ফোন থেকে আমার ছবি দেখিয়ে দিল। আমার ছবি দেখে স্যার বললেন, হ্যাঁ এই ছেলেকে তো আমি চিনি, কিন্তু সবাই অবাক হয়ে বলল, কিন্তু কি স্যার? স্যার বললেন, আমি কয়েকদিন ধরে ওকে ভার্সিটিতে দেখতে পাচ্ছি না। স্যারের কথা শুনে তো নিশি ওখানেই কান্না করতে লাগলো। তারপর কিছুক্ষণ পর আব্বু বলল, ঠিক আছে স্যার, ও ভার্সিটিতে এলে আমাদের একটু জানাবেন। স্যার বললেন, আচ্ছা ঠিক আছে। বলেই সবাই স্যারের রুম থেকে বেরিয়ে আসলো। নিশি এখনও কান্না করছে। আব্বু আর চাচু নিশিকে সান্ত্বনা দিতে লাগলো। এরকমভাবে আরও 3 দিন কেটে গেল। এই 3 দিনের প্রতিটা দিনই আব্বু, চাচু আর নিশি ভার্সিটিতে এসে আমার খোঁজ করেছে। 4 দিনের মাথায় তারা ব্যর্থ হয়ে বগুড়ায় ফিরে গেল। যাওয়ার সাথে সাথে আম্মু জিজ্ঞাসা করলো, রাকিবের খোঁজ পাইছো? কেমন আছে সে? আমার কথা কিছু বলছে? তারপর নিশি আম্মুকে জড়িয়ে ধরে সব ঘটনা খুলে বলল। আম্মু অনেক কান্না করতে লাগলো। আব্বু অনেক ভেঙে পড়েছে, কিন্তু কান্না করছে না। এদিকে আমি 4 দিনে অনেকটা সুস্থ হয়ে গেছি, হাতটাও অনেকটাই ঠিক হয়ে গেছে। তাই ভাবলাম কালকে ভার্সিটিতে যাব। তাই রাতেই খাওয়া দাওয়া করে সব কাজ করে রাখলাম। রুমে এসে একটু পড়াশোনা করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য আগে নাস্তা তৈরি করলাম। তারপর সেগুলো টেবিলে পরিবেশন করে আমি আমার রুমে চলে আসলাম। আমি রেডি হয়ে ভার্সিটিতে যাচ্ছি, এমন সময় খাবার টেবিল থেকে আঙ্কেল বলে উঠল, রাকিব। আমি বললাম, জি আঙ্কেল। আঙ্কেল বললেন, কোথায় যাচ্ছ? আমি বললাম, ভার্সিটিতে আঙ্কেল। আঙ্কেল বললেন, তুমি তো পুরোপুরি সুস্থ হওনি। আমি বললাম, সমস্যা নেই আঙ্কেল, আমি যেতে পারবো। আঙ্কেল জিজ্ঞেস করলেন, নাস্তা করছো? আমি বললাম, বাইরে থেকে কিছু খেয়ে নিব, সমস্যা নেই। আঙ্কেল বললেন, বাইরে থেকে কেন? আমাদের সাথে এখানে বসো বলছি। দেখলাম রাইসা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর ইশারা না করছে। তাই আমি বললাম, আঙ্কেল আমি মজা করছিলাম, আমি খেয়ে নিয়েছি। আঙ্কেল বললেন, আচ্ছা ঠিক আছে। তারপর আবার আঙ্কেল বললেন, রাইসা তুমি ভার্সিটিতে যাবে না? রাইসা বলল, হ্যাঁ আব্বু যাব। আঙ্কেল বললেন, তাহলে রাকিবের সাথেই যাও, আর গাড়ি করে যেও, ঠিক আছে? রাইসা আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। তারপর আমি বললাম, আঙ্কেল আমার জরুরি একটা কাজ আছে, এখনই যেতে হবে। আঙ্কেল বললেন, না আমি যা বলছি তাই হবে। তারপর সবাই চুপ হয়ে গেল। আঙ্কেল খাওয়া দাওয়া করে অফিসে যাওয়ার সময় আমাকে বলল, আমি জানি তুমি সকালে নাস্তা করোনি, আমার মেয়ের জন্য মিথ্যা বললে। আমি বললাম, আরে না আঙ্কেল, সেরকম কোনো ব্যাপার না। আঙ্কেল বললেন, থাক হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। এই নাও কিছু টাকা, রাস্তায় কিছু খেয়ে নিও, আর তোমার তো জামা কাপড়ও নেই, তাই আসার সময় শপিং করে নিও। আমি শুধু আঙ্কেলের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, এরকম মানুষও পৃথিবীতে আছে? তারপর আঙ্কেল বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি বললাম, না কিছু না। আঙ্কেল বললেন, তাহলে আমি অফিসে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আঙ্কেল অফিসে চলে গেল। রাইসা রেডি হচ্ছে। আমি রাইসার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর রাইসা তার রুম থেকে বেরিয়ে আসলো। এসে আমাকে বলল, এই ক্ষেত, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমি বললাম, ভার্সিটিতে যাবেন না ম্যাম? রাইসা বলল, অবশ্যই যাব, কিন্তু তুই কিভাবে ভাবলি আমি তোর সাথে এক গাড়িতে যাব? আমি বললাম, তাহলে আমি কেমনে যাব? রাইসা বলল, তুই কেমনে যাবি সেটা তোর ব্যাপার, আর শোন, বাবা যদি এগুলো জানতে পারে তাহলে তোর খবর আছে। আমি বললাম, ঠিক আছে ম্যাম, কেউ কিছু জানতে পারবে না, আপনি যান। তারপর